মেয়েরা আমার কাছে টিস্যুর নেয়, যা ইউজ করার পর আমি ডাস্টবিনে ফেলে দিই। হাতের মাঝে একটি টিস্যু নিয়ে ডাস্টবিনের দিক ফেলতে ফেলতে বলে ওঠে শিশির। শিশিরের মুখে এমন কথা শুনে অবাকের শেষ চূড়ায় তানিয়া। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে তানিয়া, অসহায়ভাবে তাকিয়ে শিশিরের দিকে। চোখ থেকে জল যেন গড়িয়ে পড়া বন্ধ হচ্ছে না তার। তানিয়ার সামনে এক হাঁটু গেড়ে মুখটায় তার বাম হাত দিয়ে চেপে দাঁতে দাঁত চেপে বলে ওঠে শিশির, ইয়েস বেবি, আই ক্যান, আমি পারি। নাও ইউ গেট লস্ট। তোমার এই মুখটি যেন দ্বিতীয়বার আর না দেখি। বলে মুখটি থেকে ঝাড়া মেরে হাত সরিয়ে দেয় শিশির। তারপর উঠে দাঁড়িয়ে নিজের শরীরের পরিহিত কোটটি ভালো ভেবে ঝেড়ে ঠিক করে হন হন করে বের হয়ে যায় সেখান থেকে। তানিয়া ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার যাওয়ার দিক। তারপর উঠে দাঁড়িয়ে চলে যেতে থাকে নিজের অজানা গন্তব্যে। ড্রাইভ করছে শিশির, ঠোঁটে তার মন ভোলানো চমৎকার হাসি, যে হাসিতে মুহূর্তের মাঝে দিওয়ানা হয়ে ওঠে তানিয়ার মতো মেয়েরা। তানিয়া হচ্ছে তার সাবেক গার্লফ্রেন্ড, যার সাথে সপ্তাহখানেক আগেই সম্পর্কে জড়িয়েছিল শিশির। আর আজ তার স্টাইলেই ব্রেকআপ করেছে। তার একটি কারণ আছে অবশ্য। তানিয়াদের মতো মেয়েদের পেইন দিতে আনন্দ পায় সে। তার একটি পার্সোনাল কারণ আছে অবশ্য। ঢাকার নামি দামি পাবে এসেছে শিশির তার নতুন শিকারের খোঁজে। পকেট থেকে ফোনটি বের করে ফোনের হোয়াটসঅ্যাপ চেক করলো। সেখানে কিছুক্ষণ আগে একটি পিক পাঠিয়েছে রাহুল। পিকটি দেখে সামনের একটি টেবিলে তাকালো। তারপর সেই মন ভোলানো একটি চমৎকার হাসি দিয়ে এগিয়ে গেল সেই টেবিলের কাছে। হাই ম্যাম। সামনের মেয়েটির দিক হাত বাড়িয়ে বলতে লাগে শিশির। মেয়েটিও সামনে থাকা অতি আকর্ষক ছেলেটির দিকে তাকিয়ে হাসি ফুটল ঠোঁটের কোণে তার। সেও হাত বাড়িয়ে দিল আর বলল, হ্যালো। বলে হাত মিলালো মেয়েটি। শিশির বাঁকা হাসলো। তারপর বলল, আমি আপনার সাথে ড্যান্স করার সৌভাগ্য পেতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। অনেকক্ষণ যাবৎ ড্যান্স করছে শিশির মেয়েটির সাথে। মেয়েটি শিশিরের সাথে তাল মেলাচ্ছে। মেয়েটি পরিহিত বুক খোলা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, যাতে মেয়েটিকে খুব আকর্ষক দেখাচ্ছে। পাবের অর্ধেক ছেলেদের নজর কেড়েছে সে। শিশির ডান্স করার এক পর্যায়ে মেয়েটিকে ঘুরিয়ে পিঠের সাথে বুক লাগিয়ে মেয়েটির গলায় শিশির তার থুতনি রেখে বলতে লাগে, তুমি কি জানো তুমি খুব হট। মেয়েটি শিশিরের এমন স্পর্শ নেশাগ্রস্ত হয়ে বলতে লাগে, তুমি কম কিসে। তারপর মেয়েটি ঘুরে দাঁড়িয়ে শিশিরের গলায় দু হাত বেঁধে দিয়ে আবার বলতে লাগে, তোমার শরীরে মন মাতানো পারফিউম আমাকে পুরোপুরি মাতাল করে দিচ্ছে। শিশির এবার তার হাত দুটো মেয়েটির কোমরে দিয়ে তার সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, আই নিড ইউ, মি আই। মেয়েটি যেন এতক্ষণ এই প্রত্যাশায় ছিল। সে শিশিরকে খুব আয়েসে জড়িয়ে ধরল। শিশির তাকে কোলে তুলে নিল আর সেই পাবের একটি রুমের দিক পা বাড়ালো। রুমে এসে মেতে উঠল তার নিত্যদিনের খেলায়। ভোর 5টা বাজে। শিশিরকে জড়িয়ে ধরে আরামসে ঘুমাচ্ছে কাল রাতের সেই পাবের মেয়ে ঝিনুক। ঝিনুককে নিজের শরীর থেকে সরিয়ে বেডে শুয়ে দিল শিশির। তারপর এলোমেলোভাবে পরে থাকা কাপড়গুলো গায়ে পরে নিল। সামনের ড্রেসিং টেবিলের আয়নার দিক তাকিয়ে আয়নায় শিশির নিজের প্রতিছবি না দেখে পিছনে গভীর ঘুমে থাকা ঝিনুককে দেখে বাঁকা হাসল আর বলল, কাল থেকে আর কারো বেডে যাওয়ার ক্ষমতা থাকবে না মিস। শিশির আর পিছনে না তাকিয়েই রুমের দরজা দিয়ে হাতা ফোল্ড করতে করতে বের হয়ে গেল। শিশিরের চোখে মুখে প্রশান্তির হাসি। তার গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে বসে সাঁ করে চলে গেল সে। বিছানায় শায়িত ঝিনুক ঘুমের মাঝে বেডের অপর পাশ হাত রাখছে চোখ বন্ধ করেই। পাশে কাউকে না পাওয়ায় চোখ মেলে তাকিয়ে দেখে, না, তার পাশে কেউ নেই। ঝিনুক উঠে বসলো, এদিক ওদিক দেখলো, না, চলে গেছে। দীর্ঘ শ্বাস ছাড়লো ঝিনুক। তারপর গায়ের মাঝে ভালো করে চাদরটা জড়িয়ে চলে গেল ওয়াশরুমে। আর কটা বাকি। পিছন থেকে রাহুল বলে ওঠে, দেয়ালে লাগানো অনেকগুলো ছবির মাঝে দাগ দেওয়া বাকি শুধু 2টা ছবি, যার একটি ছবিতে ক্রস করে কেটে দিয়ে বলে ওঠে, আর একটা। তারপর আমি জিতে যাব। তখন রাহুল বলে ওঠে, এরপর তোর পেইন কিছুটা তো কমবে। শিশির হাসলো। রাহুল শিশিরের সামনে শ্যাম্পেইনের গ্লাস এগিয়ে দিল। শিশির নিল। তারপরই রাহুল বলে ওঠে, গ্লাসটা উঁচু করে, আজ কি সাম তেরি জিত কি নাম। শিশিরও গ্লাসটি উপরে তুলল আর হাসতে হাসতে বলল, থ্যাঙ্কস ব্রো, তুই না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। চাপ নিস না, ইউ আর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। দুজনেই হাসতে লাগলো।
ঘুম ভাঙতেই মাথায় ৮০ মণ ওজনের বাঁশ পড়ল তার। একের পর এক কল এসে যাচ্ছে। বাহিরে মিডিয়ার জন্য পা রাখতে পারছে না তুহিন শেখ। তিনি মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। সামনেই পড়ে আছে কতগুলো খবরের কাগজ, যেখানে ফ্রন্ট পেজে ইয়া বড় বড় করে লেখা, তুহিন শেখের বড় মেয়ে ঝিনুকের ভিডিও ফাঁস তার বয়ফ্রেন্ডের সাথে। টিভি অন করতেই দেখা যাচ্ছে সব চ্যানেলে একই খবর বারবার। পেপারে তো শুধু পিক দেওয়া, কিন্তু টিভিতে ভিডিও সহ দেখাচ্ছে ঝিনুক দরজা বন্ধ করে তার রুমে বসে। রুমের বাহির থেকে চেঁচিয়ে যাচ্ছেন ঝিনুকের মা বারবার, আর বলছেন, কুলাঙ্গার মেয়ে, আজ 40 বছরের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিলি। বের হ তুই, তোর চুলের মুঠি ধরে বের করব আমার বাসা থেকে। তখনই ঝিনুকের বাবা তেড়ে এসে ঝিনুকের মার গালে বরাবর কষে থাপ্পড় মেরে বলতে লাগে, মাগির ঝি, তোর জন্যই হয়েছে সব। নিজে যেমন ছেলে তেমনি মেয়েকে বানিয়েছিস, স্মার্ট বানাবি নে, এবার তুই স্মার্টের ঊর্ধ্বে। এখন দুইজন মিলে কর গিয়ে চলে গেলেন তুহিন শেখ। মাথা ফেটে যাচ্ছে তার ব্যথায়। মাটিতে বসে ঝিনুকের মা গালে হাত দিয়ে মরা কান্না জুড়ে বলতে লাগে তুহিন শেখকে, আমি না হয় খারাপ জায়গার ছিলাম, আর তুমি ভুলে গেছো সব 23 বছরের আগের কাহিনী। তারপর উঠে এসে মুখোমুখি দাঁড়ায় তুহিন শেখের, আর আঙ্গুল তুলে ফিসফিসিয়ে বলে ওঠে, এ সব কিছু রফা দফা করো। ছেলে মানুষই মনে এসেছে, ভুল করে ফেলেছে। যেভাবে হোক আমি আমার মেয়ের শরীরে লাগা দাগ পরিষ্কার দেখতে চাই। তুহিন শেখের বিরক্ত লাগছে তার বউয়ের কথা শুনে। তিনি প্রতিবার মেয়েকে ছুট দিয়ে গেছে, কিছু তো বলেইনি। উল্টো তিনি বললে 4-5টা কথা শুনতে হয়েছে তার বউয়ের কাছ থেকে। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। তার বউকে তার থেকে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগেন, আমার অতীতের করা কাজের পাপ এখন তো আমারই বইতে হবে। তুহিনের বউ কিছু বুঝলেন তো দূর, মুখ বাঁকিয়ে আবার মেয়ের দরজায় কড়া নাড়তে লাগলেন। শিশিরের সামনে পড়ে থাকা নিউজ পেপার আর সামনের টিভিতে ভিডিওগুলো দেখে বাঁকা হাসছে। পাশে থাকা রাহুল চায়ের কাপে চুমুক দিয়ে বলতে লাগে, বলতে হবে দোস্ত, মেয়েটি খুব মজাই করেছে কাল রাতে। ভিডিও দেখে মনে হচ্ছে তোর থেকে এনজয় ও বেশি করেছে। হোম, গম্ভীরভাবে বলল শিশির। রাহুল পিঠে চাপড় মেরে বলে উঠল, তোর পেইন যে এখন ভারী পড়ছে তাদের উপর। এক চোখ টিপ মেরে শিশুর মৃদু হেসে বলে ওঠে, এই পেইন যে ধ্বংস করতে যথেষ্ট। উঠে চলে গেল শিশির। শিশিরের যাওয়ার দিক চেয়ে রইল রাহুল। ব্রো, তুই সত্যি এর সাথে ওসব করবি? আই মিন, আগেরগুলোর মতো ও মোটেও না। দেখে তো হিজাবি মনে হচ্ছে। সামনে থাকা মেয়েটির দিক ইশারা করে বলে ওঠে রাহুল। তাৎক্ষণিক জবাবে শিশির বলল, আমি এতটাও খারাপ নই। রাহুল খানিকটা ভ্রু কুঁচকে বলে ওঠে, তাহলে ছেড়ে দিবি? শিশিরের ঠোঁটে রহস্যময় হাসি। সেই হাসি ধরেই বলে ওঠে, আমি এতটা ভালোও নই। রাহুল প্রশ্নের নজরে তাকিয়ে রইল। শিশির তা দেখে হেসে দিল আর বলল, একটু ধৈর্য ধর, একটু পর সব জানতে পারবি। কিছুক্ষণ আগেই হুঁশ ফিরেছে বিন্দুর। চোখ পিট পিট করে খুলে আবার বন্ধ করে নেয় সে। আবার চোখ খোলার চেষ্টা করে সে। চোখ খুলতেই সব কিছু অন্ধকার দেখতে পায় সে। মুহূর্তেই বিন্দুর মুখখানায় ভয় স্পষ্ট হয়ে ওঠে। তার কাছে মনে হতে থাকে তার দম বন্ধ হয়ে আসছে। অন্ধকারে মাথার হিজাব টেনে খুলে ফেলে সে। সারা শরীর ঘেমে একাকার হয়ে উঠেছে তার। সাথে সাথে তার শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে বাড়তে লাগে। সে বিছানায় হাতড়াতে হাতড়াতে নামে, তারপর দেয়ালে গিয়ে ঠেকে। আর তখনই পাশে থাকা টেবিলের উপর ফুলদানিটা পড়ে যায়। বিন্দুর দম আটকে আসছে। তার সাথে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। সে দেওয়াল হাতড়িয়ে দরজা খুঁজতে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। দুটি পা যেন অসাড় হয়ে আসছে তার। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে দরজা খুঁজতে লাগলো। দরজা পেয়েটা টানতে লাগলো, কিন্তু বাহির দিক থেকে লাগানো বিদায় পারছে না খুলতে। তার উপর শরীর আর মস্তিষ্কের কথা শুনছে না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। তারপর ও দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে আর মৃদু সুরে বলে যাচ্ছে, বিন্দু, প্লিজ দরজা খোলো, আমার অন্ধকারে ভয় করে, আমি মারা যাচ্ছি, প্লিজ দরজা খোলো। বিন্দুর এই মৃদু আর্তনার জন্য সারা ঘরেই তার মতো আটকা পড়ে যাচ্ছে। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল বিন্দু। তখনই দরজা খুলে গেল। বাহিরের এক ঝলক আলো উঁকি দিতে লাগলো। বিন্দুর তখনও হালকা চোখ খোলা। সে দেখল একটি ছায়ামূর্তিকে, যে ভিতরে প্রবেশ করে তার পাশে এসে বসে কিছু বলছে, যার আওয়াজ বিন্দুর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ধীরে ধীরে চোখগুলো আবার বন্ধ হয়ে যায় তার। কি হয়েছে তোমার? চোখ খোলো, কি হয়েছে তোমার? এই কিছু বলো। হন্তদন্ত হয়ে পড়ে থাকা বিন্দুর মাথাটা কোলে নিয়ে
তার গালে হালকা চাপড় দিতে দিতে বলতে লাগে শিশির। বিন্দুর কোনো সাড়া শব্দ না পেয়ে কোলে তুলে নেয় সে। তখন পাশের রুমে বসে কম্পিউটারে কিছু কাজ করছিল শিশির। পাশের রুমে কিছু ভাঙ্গার শব্দে দৌড়ে আসে সে, আর দরজা খুলে দেখে মেয়েটি মাটিতে পড়ে আছে, তার উপর ঘেমে একাকার। শিশির বিন্দুকে তার রুমে নিয়ে গেল, এসির পাওয়ারও বাড়িয়ে দিল। এতক্ষণ পর্যন্ত মেয়েটিকে ভালো করে লক্ষ্য করেনি সে, যেহেতু তখন সে হিজাব আর নিকাব পরা অবস্থায় ছিল। কিন্তু আলোতে মেয়েটির চেহারা দেখতেই ধক ধক করে ওঠে তার দিলের মাঝে। সে স্থির চাহনিতে তাকিয়ে থাকে বিন্দুর দিক, যেন আজ কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে সে। ধীরে ধীরে হৃদস্পন্দন তীব্র হতে লাগলো তার। সাথে সাথে শিশিরের চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেয়েটির সেই মায়াবী মুখখানি দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যায় শিশিরের। পরক্ষণে চোখ মুখ শক্ত করে দু হাত মুঠ করে বলতে লাগে সে, কাউকে ছাড়বো না আমি, সব কটাকে তার কর্মের ফল পেতেই হবে। বের হয়ে যায় শিশির। কখন থেকে কলিং বেল বেজেই যাচ্ছে শিশিরের বাসার, খোলার নাম নেই। এখন রীতিমতো হাত পা ছুড়ে দরজা ধাক্কাতে লাগছে কেউ। এ বাসায় শিশির আর তার সার্ভেন্ট জোজো থাকে। জোজো বাজারে গেছে, শিশির কাজ করছে। শিশির এত জোরে জোরে আওয়াজ পাওয়ায় নেমে আসে সিঁড়ি বেয়ে, আর ভাবতে থাকে এ সময় কে এলো। আর রাহুলের কাছে চাবি আছে, সে এমন করবে না। হাতের ঘড়ির দিক তাকিয়ে জোজো এখন আসার কথা না। শিশির আর কিছু না ভেবে দরজার কাছে গেল, নয়তো আবার ভেঙেই ফেলবে। দরজা খুলে কিছুটা চমকে বলে ওঠে শিশির, তুমি? বাহিরের ব্যক্তিটি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে বলতে লাগে, এতক্ষণ লাগে তোমার দরজা খুলতে? জানো, সেই কখন থেকে। কথার মাঝেই একরাশ বিরক্তি নিয়ে শিশির বলে ওঠে, কেন এসেছো? আর আমার ঠিকানা কই পেলে? ভয় পেও না, আমি তোমার কার্ড রেখে দিয়েছিলাম সেদিন রাতে। মেয়েটি শিশিরের কাছে ঘেঁষতে লাগলো ধীরে ধীরে। শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে মেয়েটি শিশিরকে জড়িয়ে তার কিছু খুলে থাকা বোতামের উপর দিয়ে শিশিরের লোমহীন বুকে চুমু খেয়ে বলতে লাগে, মনে আছে তোমার সেই রাতের কথা? আমি যে ভুলতে পারিনি তোমার করা কঠোর স্পর্শকে। সেদিন মনে হয়েছিল যেন তোমার মনের রাগ সব আমার উপর দিয়ে শেষ করতে চাইছো। আমি যে তোমার স্পর্শের প্রেমে পড়ে গেছি, আর যে ওই স্পর্শ খুব করে পেতে ইচ্ছে করছে, তাই তো ছুটে এসেছি। শিশির ঝিনুকের কথাতে যতটা না অবাক হচ্ছে, তার থেকে দ্বিগুণ বিরক্ত হচ্ছে, যা তার চোখ মুখে স্পষ্ট। সে ঝিনুককে নিজের থেকে ছাড়িয়ে ঝাটকা মেরে সরিয়ে দেয়। ঝিনুক পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। ঝিনুকের রাগ লেগে যায়, শিশিরের দিক তাকিয়ে চিল্লিয়ে বলে ওঠে, তোমার সাহস কি করে হয়? তুমি ঝিনুক শেখকে ধাক্কা দাও। তুমি কি জানো আমি কে? শিশির ভাবলেশহীনভাবে নিজের স্বাদ ঠিক করতে করতে বলে ওঠে, হ্যাঁ জানি তুমি কে। আমি কেন, পুরো শহর এখন জানে তুমি কে। তুমি হচ্ছ সে যার একটি খুব হট অশ্লীল ভিডিও বের হয়েছে, যেখানে বোঝাই যাচ্ছে জিনুক শেখ তার সব কিছু একটি অপরিচিত ছেলের কাছে। যেখানে এও বোঝা যাচ্ছে যে ঝিনুক ছেলেটির সাথে স্বেচ্ছায় সেই খেলায় তাল দিয়ে যাচ্ছে। আর কিছু শুনতে চাও? চুপসে যাওয়ার মতো মেয়ে ঝিনুক না। সে এবার জোর গলায় বলতে লাগে, সব তুমি করেছো, কেস করব আমি তোমার নামে। শিশির এবার সোফার উপর পায়ের উপর পা তুলে খুব আরাম করে বসে বলতে লাগে, হ্যাঁ কেন নয়, করতেই পারো। কিন্তু যখন তোমার কাছে প্রুফ চাইবে তখন কি করবে? আমাকে একটু বলবে দয়া করে। এবার কথা নেই মুখে ঝিনুকের। সে চুপ করে গেল, আর ভাবতে লাগলো, সেই ভিডিওতে তো যাই আছে সবটাতে এই প্রমাণ হয়ে যাবে আমি স্বেচ্ছায় তার সাথে জড়িয়েছি। আর শিশিরকে সেখানে দেখাই যাচ্ছে না, আর দেখা গেলেই হবে আর কি। এখানে দুজনের মত আছে বোঝাই যাচ্ছে। সে এবার মিয়ে গেল, শিশিরের কাছে গিয়ে বলতে লাগে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বিশ্বাস করো, আমি এত ছেলেদের সাথে ডেটে গেছি, কেউ তোমার মতো সুখ দিতে পারেনি। প্লিজ আমাকে আপন করে নাও। এবার ঝিনুক জোর করে শিশিরের ঠোঁট আয়ত্ত করতে না, তখনই শিশির উঠে যায়, আর ঝিনুককে টানতে টানতে বের করে দেয় ধাক্কা দিয়ে। তারপর চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, আমি কোনো মেয়ের সাথে দ্বিতীয়বার শুই না, তাও আবার তোমাদের মতো ছেঁচড়াদের সাথে। আর হ্যাঁ, আমার বাড়ির ত্রিসীমানা তোমাকে দেখলে উল্টো কেস করে দেব। পরে যতটুকু তোমার বাপের সম্মান আছে তাও যাবে। সো গো টু হেল। ঝিনুকের মুখের উপর দরজা লাগিয়ে দেয় শিশির। ঝিনুক যেন তা হজম করতে পারল না। সে বাইরে দাঁড়িয়ে শিশিরকে গালাগাল করতে লাগলো। না পেরে পায়ে হিল ছুঁড়ে মারলো দরজায়।
সে পর্যায়ে সে জুতো জোড়া তুলে বের হয়ে যায় শিশিরের বাড়ি থেকে। খাটের উপর বসে কেঁদে যাচ্ছে বিন্দু, আর ভেবে যাচ্ছে কি থেকে কি হয়ে গেল তার জীবন। 72 ঘন্টা আগেও সব ঠিক ছিল তার, এই 72 ঘন্টায় তার জীবন পুরোটাই পাল্টে দিয়েছে শিশির নামক ব্যক্তি, যে কিনা বর্তমানে তার স্বামী। কিছুক্ষণ আগেই তাদের বিয়ের কার্য শেষ হয়েছে। বিন্দু না চাইতেও এ বিয়ে করতে রাজি হয়েছে, নয়তো তার বাপ ভাই এখন জেলে থাকতো। কি হয়েছিল কিছুক্ষণ আগে, চলেন জেনে আসি। আমিও জানি না কি হয়েছিল, আপনাদের সাথে জানবো আর কি। ঘুমন্ত বিন্দুর মুখে এক জগ পানি ঢেলে দেয় শিশির। চোখে মুখে এভাবে পানি পড়াতে ধর ফরিয়ে উঠে বসে বিন্দু। হঠাৎ এমন হওয়ায় হতভম্ব হয়ে গেল বিন্দু। কিছু বুঝে ওঠার আগেই হাতে টান পড়ে তার। হাতের দিক তাকিয়ে বুঝতে পারে এ কাজটি সামনে থাকা লোকটির। বিন্দু শিশিরের এভাবে হাত টান দেওয়া যেন রাগ লাগছে। সে সাথে সাথে হাতটা ঝাড়া মেরে সরিয়ে চিল্লিয়ে বলে ওঠে, আপনার সাহস তো কম না, বলা নেই কওয়া নেই, একজন পুরুষ হয়ে অপরিচিত মেয়ের হাত ধরে টানাটানি করছেন, ভদ্রতা জানেন না নাকি? শিশির কিঞ্চিত ভ্রু কুঁচকে বলতে লাগে, ভদ্রতা জানি, আর এও জানি আমি কোনো পরনারীর হাত ধরি নাই, আমার হবু বউয়ের হাত ধরেছি, বলে আবার হাত ধরে বিছানা থেকে টেনে নামালো। বিন্দু অবাক শিশিরের কথায়। সে বলল, কি যা তা বকে চলেছেন, আমি আপনার হবু বউ হব কোন দুঃখে, আর আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে আছে। শিশির সেদিকে ভ্রুক্ষেপ না করে হাত টেনে যেতে যেতে বলতে লাগে, চলো। বিন্দু এবারও চেষ্টা করে, হাত ছাড়াতে পারছে না, কিন্তু হাত ছুটাতে ছুটাতে বলতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছেন, আর আপনি কি, কেনই বা আমাকে নিয়ে এসেছেন, প্লিজ যেতে দিন। কোথায় আমি? শিশিরের এবার যেন খুব রাগ লাগছে। সে আবার বিন্দুকে তার বরাবর দাঁড় করিয়ে বলতে লাগে, বিয়ে করতে। বেশম খেলো বিন্দু। কিছু বুঝে ওঠার আগেই আবার যেতে লাগলো শিশির। তখনই বিন্দু তার সকল শক্তি প্রয়োগ করে ধাক্কা মারে শিশিরকে। শিশির কিছুটা আনব্যালেন্স হয়ে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে না। তখনই বিন্দু বলে ওঠে, আপনি আমার কথা বোঝেন না নাকি অবুঝ আপনি? বারবার বলছে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর কে আপনি? এত কিসের অধিকার খাটাচ্ছেন আপনি আমার উপর? খবরদার, আরেকবার আমাকে স্পর্শ করেছেন তো, তো জানে মেরে ফেলবো আপনাকে। আপনি জানেন আমি কে? যদি জানতেন তাহলে আমাকে স্পর্শ করার সাহস পেতেন না আপনি। শিশির এবার হো হো করে হাসিতে মেতে উঠল। বিন্দু এক ভ্রু উঁচু করে চেয়ে ভাবছে, লোকটি বুঝি পাগল হয়ে গেছে। মুহূর্তেই গম্ভীর হয়ে ওঠে শিশির, আর বলতে লাগে, অনেক বলেছ, আর আমিও অনেক শুনেছি, এবার চলো, আর দেরি হয়ে যাচ্ছে। শিশিরের কথায় দু পা পিছিয়ে গেল বিন্দু। এতক্ষণ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারলেও এখন আর পারছে না সে। কান্না আসছে তার, বুঝতেই পারছে এ লোক খুব তেরা, এর সাথে সে পারবে না, তাও সে শেষ পর্যন্ত লড়ে যাবে। তখনই শিশির হুমকির সুরে বলে ওঠে, যদি নিজের বাবা মায়ের ভালো চাও তাহলে চলো। বিন্দু চমকে তাকালো। শিশির মুচকি হেসে আবার হাত টান দিতে নেয়। বিন্দু হাত সরিয়ে নেয়, আর তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলতে লাগে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? রাহিন সরকারের বোনকে আপনি চেনেন তাদের? হুম, একবার জানতে পেলে আপনার মাথাটা থাকবে না। রাহিন সরকার নামটা শোনার সাথে সাথে রাগ চেপে বসে মাথায় শিশিরের। সে সাথে সাথে বিন্দুর কিছু চুল হাতের মুঠে টেনে ধরে বলতে লাগে, রাহিন সরকারের নামটা না নিলেই পারতিস। ভালো খাতির করছিলাম, ভালো লাগেনি তোর। এখন দেখছি তোকে আমার খারাপ দিকটা দেখাতেই হবে। খুব তেজ না তোর শরীরে সেই ছোট থেকে। পাই পাই হিসেব নেব আমি আজ। একবার বিয়েটা হতে দে। বিন্দু ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, বারবার হাত ছোটানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ব্যর্থ হচ্ছে প্রতিবার। চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। বিন্দু কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, প্লিজ ছাড়ুন, অনেক পেইন হচ্ছে। শিশির আরো জোরে টান দিল। ব্যথায় আরো জোরে চিৎকার করে উঠল সে। শিশির এবার চুলে টেনেই নিচে নামাতে নিল, কিন্তু বিন্দু হার মানতে রাজি নয়। এবার রাগ বেড়ে গেল শিশিরের। বিন্দুকে ধাক্কা মেরে ফেলে দিল। সাথে সাথে ফ্লোরে পড়ে গেল বিন্দু। তখনই শিশির বলতে লাগে, তোরা ভালো কথা, কাজ কোনোটারই দাম দিতে জানিস না, বা শিখিসনি। কি ভাবিস তোরা, উপরে হাদিস কোরআন দেখাবি আর নিজ দিয়ে পাপ কাজ করে বেরাবি, কেউ কিছু বলবে না? শিশিরের কোনো কথার অর্থ বিন্দু বুঝলো না। না বোঝারই কথা। বিন্দু বলে উঠল, কি যা তা বলছেন? শিশির সাথে সাথে দু হাতে তালি বাজালো। সঙ্গে সঙ্গে টিভির স্ক্রিনে বিন্দুর বাপ ভাইয়ের ছবি ভেসে উঠল। ছবিটি দেখে সাথে সাথে হাসি ফুটল বিন্দুর ঠোঁটে, কিন্তু হাসিটা ছিল ক্ষণিকের, যা পর মুহূর্তে আরেকটি ছবি দেখে মিশে গেল। ছবিটিতে দেখা যাচ্ছে
তার ভাই কাউকে জবাই করছে, আর তার বাবা সেই লোকের পা দুটি চেপে ধরেছে। ধপ করে বসে পড়ে ফ্লোরে বিন্দু, আর কাঁদতে লাগে, আর ভাবতে লাগে তার বাবা ভাই ভালো মানুষ, তারা এটা কিভাবে করছেন। ছবিটি দেখে ভয়ে কেঁপে ওঠে বারবার বিন্দু। কি নির্মমভাবেই না হত্যা করছে লোকটিকে। তখনই শিশির বলে ওঠে, বিয়ে করবে নাকি? জেলের ভাত খাওয়াবো তোমার রাহিন ভাইকে। ছলছল চোখে তাকালো শিশিরের দিক। বিন্দু আর বলল, আপনি মিথ্যা বলছেন। না। শিশির মাথা নাড়ালো। জি না। সে বলল, এমন অনেক প্রুফ আছে তোমার পরিবারের, এখন তোমার হাতে সব। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের নিচে না আসলে এসব কিছু আমি পুলিশের কাছে পাঠিয়ে দেব। কথা শেষে বের হয়ে গেল শিশির, ঠোঁটে তার বাঁকা হাসি। শিশির যেতেই হাউমাউ করে কেঁদে ওঠে বিন্দু। তার বাবা ভাই এমন হবে ভাবতে পারেনি সে। কতই না গর্ব ছিল তাদের নিয়ে, সব ভেঙে চুরমার। আর যাই হোক, ভালোবাসে তাদের। জেলে দেখতে পারবে না সে। নিজের মনকে বুঝিয়ে নিচে নেমে আসে বিন্দু। নিচে কাজী এসে বসে আছেন। বিন্দু যেতেই রীতিনীতি মেনে বিয়ে হয়ে যায় বিন্দুর। কাজীকে রাহুল নিয়ে চলে যায়, আর শিশির বিন্দুর হাত চেপে ধরে টেনে নিয়ে যায় তার ঘরে, আর ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়। আর বলতে লাগে, কি, এইটুকুতেই তেজ ফুরিয়ে গেল? এখনো সাপ নাচুনি বাকি আছে। এভাবে তাকিও না সোনা, বুকে লাগে খুব। যাও, রাতের জন্য তৈরি হয়ে নাও, আজ তো আমাদের বাসর রাত। শিশিরের দিকে ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে বিন্দু। শিশির মুচকি হেসে চলে যায়। সেই তখন থেকে বিছানায় বসে কেঁদে যাচ্ছে বিন্দু। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। বিন্দুর এদিকে ছটফটানি বাড়ছে। তখনই আজান দিল সন্ধ্যার। বিন্দু হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ে নিল। তারপর দোয়া করতে বসলো। অনেক দুর্বল থাকায় জায়নামাজে শুয়ে থাকে বিন্দু। রাত প্রায় 12টা। শরীরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শিহরিত হতে থাকে বিন্দু। স্পর্শ গভীর হতেই জেগে যায় বিন্দু। চোখ মেলে শিশিরকে দেখে উঠে যেতে নেয় বিন্দু। দুর্ভাগ্য, বিন্দু পারে না, কারণ তার হাত পা চারদিক দিয়ে বাঁধা খাটের সাথে। বিন্দু মিনতির সাথে বলতে লাগে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না। শিশিরের যেন সেদিকে খেয়াল নেই। নেশাগ্রস্তদের মতো সে বিন্দুর পায় তার ঠান্ডা হাত দিয়ে শুয়ে দিচ্ছে বারবার। ধীরে ধীরে তার হাত উপরে উঠতে লাগলো, আর স্পর্শগুলো গাঢ় হতে লাগলো। তখনই তখনই পায়ের কিছুটা উপরে একটা শুকনো ক্ষত দেখে থেমে যায় শিশির। বোঝাই যাচ্ছে ক্ষতটা অনেক পুরনো। কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল শিশিরের। সাথে সাথে চোখ ঝাপসা হয়ে যেতে লাগলো তার। এদিকে হঠাৎ শিশির থেমে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া করে যাচ্ছে বারবার। তারপরও ভয় করছে, কারণ সে বুঝতে পারছে না এ লোকের মতিগতি। তখনই শিশির নিজেকে সামলিয়ে বলে ওঠে, এটা কিসের চোট? সামনের ব্যক্তির এত ঠান্ডা কণ্ঠ শুনে অবাক বিন্দু কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, কিছু আপন মানুষের দেওয়া শেষ চিহ্ন। আবার কেঁদে ওঠে বিন্দু, কিন্তু এবারের কান্নাটা ভিন্ন। বিন্দুর কথাটা শিশিরের মনে লাগে। সে সাথে সাথে উঠে বিন্দুর দু হাত পায়ের বাঁধন খুলে চলে যায়। বিন্দু সেখানেই শুয়ে চিৎকার করে কাঁদতে লাগে। কিন্তু এ কান্না যেন শিশিরের করে যাওয়া টর্চারের না, হারিয়ে ফেলা কোনো অতীতের। দুজন দুদিক কাঁদছে, দুজনের দুঃখ যেন এক। মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথাগুলো, হাসি খুশি ভরা জীবনের কাহিনীগুলো। অতীত। মুখপুরি মেয়ে, আর কত কষ্ট সহ্য করতে হবে আমাদের তোর জন্য বল? গ্রামের আনাচে কানাচে সবাই তোর কুকর্মের কথা সমালোচনা করেছে। কেন যে তোকে জন্ম দিলাম, জন্মের সময় কেন যে 2 টাকা দিয়ে ব্লেড এনে তোর গলায় বসাইনি। আসলেই সব দোষ আমার। আজ আর তোকে বাঁচিয়ে রাখবো না। জোরে চিল্লিয়ে কথাগুলো বলেই মারিয়ার মা তাদের রান্নার জ্বলন্ত চূড়া থেকে খড়ি বের করে লাগিয়ে দেয় মারিয়ার হাতে। ও মা গো, বলে জোরে আর্তনাদ করে ওঠে মারিয়া। তখনই পাশের বাড়ির কিছু মহিলা দৌড়ে আসে মারিয়াদের বাড়িতে। কিছু মহিলা মারিয়ার হাতে পানি দিচ্ছে, আর কিছু মহিলা মারিয়ার মাকে আটকিয়ে রেখেছে। নিজেকে ছাড়াবার চেষ্টা করতে করতে মারিয়ার মা বলে ওঠে, ছাড়ে না পা, আজ এই মুখ পুরি রে আমি মাইরা ফেলমু, নয়তো আমি মরমু। এদিকে 17 বছরের মারিয়া থর থর করে কাঁপছে তার মায়ের এই অবস্থা দেখে। আর তার ঝলসে যাওয়া হাত আরেক হাতে ধরে মাটিতে বসে কান্না করে যাচ্ছে সে। মারিয়ার মাথায় কিছুই ঢুকছে না। সেই তো সকালে ধোয়া উঠানো গরম ভাত ফু দিতে দিতে খাইয়ে আদরের সহিত স্কুলে পাঠালো। স্কুল থেকে আসতে না আসতেই এসব শুরু হয়ে গেছে। আজ তার মায়ের এমন ভয়ানক রূপ দেখে যেন শকে চলে গেছে সে।
তার পাশেই তার ৭-৮ বছরের ছোট ভাই জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আপা, মাথা ঠান্ডা করেন, বলে পাশের চাপ কল থেকে চেপে এক জগ ঠান্ডা পানি এনে মারিয়ার মায়ের মাথায় ঢাললো আর একটু খাওয়ালো। তারপর যে যার বাসায় চলে গেল। রয়ে গেল মারিয়ার মা আর মারিয়া ও তার ভাই শিশির। ফ্যাল ফ্যাল চোখে একবার মায়ের দিক তো একবার বোনের দিক তাকাচ্ছে ছোট শিশির। সেদিনটি কোনো রকম পার হয়ে যায়। মারিয়া নিজের ভাইকে নিয়ে ঘরে এসে হাত মুখ ধুয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখনই মারিয়ার মা ঘরে আসে। মারিয়াকে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। পুরা হাতটায় চুমু এঁকে দেয় তিনি। আর বলতে লাগে, মারে, মাফ করে দিস আমায়, আমি কেমনে পারলাম আমার বাচ্চা মেয়েটারে মারতে, বলেই কাঁদতে লাগেন। তখনও শিশির ঘুমায়নি। চোখ খুলে মা আর বোনকে এভাবে দেখে খুশি হয় অনেক এবং জড়িয়ে ধরে তাদের। তখনই শিশিরের বাবা আসে আর বলতে লাগে, আমাকে বাদ দেয়া গ্রুপ হাগ হচ্ছে, বলে তিনিও যোগ দিলেন। ৪ মিলে গ্রুপ হাগ করতে লাগলেন। একটি হাসি খুশি পরিবার তাদের, যেখানে ভালোবাসার শেষ নেই। তখন মারিয়া স্কুলে যাওয়ার পর কিছু ভালো মানুষ আসেন, এসেই নানা কথা শুনিয়ে যায় মারিয়ার মাকে, যা দূর থেকে শুনতে পায় শিশির। তখন লোকগুলো বলে গেছে মারিয়া অনেক খারাপ হয়ে গেছে, মারিয়া ছেলেদের সাথে পোলামেলা করে বাকি মেয়েদের খারাপ করে দিচ্ছে। তিনি ভালো করে জানেন এরা দেখায় ভালো, ভিতরে তারা হচ্ছে একটি নিকৃষ্ট পিশাচ। তার ছেলে ২ বার খুন করে জেল খেটেছে, আর সেই ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠায় তারা। মানা করার পর থেকেই মারিয়াকে খারাপ বলে যায় প্রতিনিয়ত। এই নিয়ে অনেক বিরোধিতা করেন মারিয়ার বাবা, কিন্তু খারাপ মানুষদের সাথে কেউ কি পেরে উঠেছে কখনো? তার উপর তারা এই গ্রামের সব থেকে ধনী, যার জন্য মুখ খুলতে ভয় পায় সবাই। আমাদের সমাজে এমন অনেক নিকৃষ্ট প্রাণী আছে যারা মুখোশ পরে থাকে আল্লাহওয়ালা হওয়ার, আর সেই মুখোশের পিছনে তারা নানান রকম হট্টগোল করে যায় প্রতিনিয়ত। পরের দিন রীতিমতো স্কুলের জন্য হাসি খুশি পা বাড়ায় মারিয়া, কিন্তু সেই হাসিটা যে তার শেষ হাসি ছিল জানা ছিল না মারিয়ার মায়ের। স্কুল ছুটি হয়েছে ৫টায়, এখন বাজতেছে রাত ৭টা। মারিয়া এখনো ঘরে ফেরেনি। মারিয়ার মা চিন্তিত হয়ে বাড়ির উঠোনে পায়চারি করছে। মারিয়ার বাবা গিয়েছে মারিয়ার বন্ধু বান্ধবীদের বাসায় খুঁজতে। শিশির পাশে বসে তার মায়ের পায়চারি দেখে যাচ্ছে। ছোট শিশির কি করবে বুঝতে পারছে না। ভাবছে, আজ বড় হলে ওকে ঠিক খুঁজে বের করতাম। চোখের সামনে ভেসে উঠছে সকালে বোনের সাথে কাটানো শেষ স্মৃতিটুকু। সকাল সকাল বোনের হাত ধরে বের হয়ে যায় স্কুলে শিশির। ছোট হলে শিশির বড়দের মতো আচরণ করত, সব সময় বড় ভাইয়ের মতো দায়িত্ব পালন করত সে। মারিয়াও তার নাক চেপে বলতো, ওলে আমার বড় ভাইটা রে। তারপর দুজনে ফিক করে হেসে দিত। আজও তার ব্যতিক্রম না। যথারীতি স্কুলে এসে ক্লাস করতে চলে যায় তারা। শিশির ছোট ক্লাসে থাকায় শিশিরের আগে ছুটি হয়ে যায়। শিশির স্কুলে দেরিতে ভর্তি হওয়াতে সে ছোটদের সাথে ক্লাস করে। এখানে তার কিছু বন্ধু বান্ধবীও তৈরি হয়, কিন্তু তারা সবাই ছোট। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল বিন্দু। আর বিন্দুকে শিশির ছোট থেকেই পছন্দ করত। বিন্দুও করত, কারণ মেয়েরা বেশিরভাগ বাবা ভাইয়ের থেকে আবদার করত, বায়না ধরতো, কিন্তু বিন্দু তা পারে না। তাই তার সব আবদার থাকতো শিশিরকে জুড়ে। শিশিরও তার পকেট মানি দিয়ে তাকে এটা ওটা কিনে দিত। সেদিন স্কুল ছুটির পর বিন্দু আর শিশির তার বোনের কাছে যায়। মারিয়া তাদের দেখে ক্লাস থেকে বের হয়ে আদর করে বলতে লাগে, ও মা, আমার রোমিও তার জুলিয়েটকে নিয়ে এসেছে দেখছি। শিশির রাগী সুরে বলতে লাগে, আপি। মারিয়া হাসতে হাসতে বলতে লাগে, আচ্ছা বাবা, সরি, এখন বাসায় যা। বিন্দুকে ওর বাসায় পৌঁছে দিস কিন্তু। বিন্দুর সাথে সাথে মারিয়াকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক কিউট আপি, আসি, বলে চুমু এঁকে দেয় মারিয়ার গালে। মারিয়াও তাকে চুমু খেয়ে বলে, তুমি কিউট বাবু। চলে আসে তারা। বিন্দুকে বাসায় দিয়ে শিশির চলে যায় তার বাসায়। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। মারিয়ার জন্য ভাত বেড়ে জুড়াতে থাকে মারিয়ার মা। শিশির মাঠে খেলতে গেছে। এভাবে বসে থাকতে থাকতে সন্ধ্যা হতে থাকে। শিশিরও চলে আসে। এসে দেখে তার মা পায়চারি করছে। সঙ্গে সঙ্গে তার বাবাকে কল করে। বাবা এসে খুঁজতে যায় এদিক ওদিক, পায় না সে। শেষে ঘরে ফিরে আসে মারিয়ার বাবা। এভাবে কেটে যায় ৭ দিন। শিশিরদের বাড়ি যেন শুনশানে পরিণত হয়েছে। মারিয়াকে না পেয়ে বেহাল অবস্থা তাদের। পুলিশে রিপোর্ট করেন তারা। পুলিশও কিছু জানাতে পারে না। সত্য বলতে জানাতে চায় না। কেউ তো আর সেধে সেধে তার জান খোয়াতে যাবে না। শিশিরের পরিবার পুরোপুরি ভেঙে পড়ে। তারা জানা সত্ত্বেও কারা যেন এমন করছে, কোনো পদক্ষেপ নিতে পারছে না, কারণ তাদের কাছে প্রমাণ নেই।
এর মাঝে শিশিরের বাবা বার কয়েক রাহিন সরকারের বাড়িতে গিয়ে হাত পা ধরেছে, কিন্তু তারা তাকে অপমান করে বের করে দিছে, যা শিশিরের খুব গায়ে লেগেছিল। সেদিন বিকেলে শিশির পুকুর ধারে বসে রাগে ইট ছড়ছিল। তখনই ছোট পায়ে হেঁটে হেঁটে বিন্দু এসে তার পাশে বসে। বিন্দুকে দেখে রাগ যেন আরো বের হয়ে গেল, তবু চুপ করে বসে রইল। তখনই পাশ দিয়ে একটা বেলুনওয়ালা যাচ্ছিল। ছোট বিন্দু ঠোঁটের কোণে হাসি উকি দিল। সে সাথে সাথে শিশিরকে ঝাঁকি দিতে লাগলো। তখন আর শিশির তার রাগ ধরে রাখতে পারল না। বিন্দুকে ধাক্কা মারলো জোরে, আর সে পায়ে অনেক ব্যথা পায় আর জোরে কাঁদতে লাগে। শিশিরের যখন হুঁশ হয় তখন দেখে বিন্দুর পা থেকে রক্ত পড়তেছে। শিশুর বিন্দুর কাছে ধরতে গেলে বিন্দু বলে ওঠে, ভাইয়া তুমি খুব পচা, আমাকে মারলে, দেখো রক্ত পড়ছে, আমি আর কথা বলবো না তোমার সাথে। চলে যায় বিন্দু সেখান থেকে। সেদিন ছিল শিশিরের সাথে বিন্দুর শেষ দেখা। 8 দিনের মাথায় শিশিরদের বাসায় একটি কল আসে হাসপাতাল থেকে। কলটি রিসিভ করতেই থমকে যায় শিশিরের বাবা। চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে লাগে তার। দৌড়ে হাসপাতালে ছুটে চলেন তিনি। তার পিছনে যায় শিশিরের মা আর শিশির। সরকারি হাসপাতালের একটু নোংরা বেডে শুয়ে আছে বিন্দু। তাকে দেখে শিশিরের বাবা মা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তাদের সুন্দর মেয়েটার চেহারা বিধ্বস্ত হয়ে আছে। তখনই পাশের ডাক্তার এসে বলতে লাগে, কি হয় আপনাদের? শিশিরের বাবা কোনো রকম নিজেকে সামলিয়ে বলে ওঠে, আমার মেয়ে। ওহো, আচ্ছা, আপনি একটু আসুন আমার সাথে বাহিরে। ডাক্তারের পিছনে গেলেন শিশিরের বাবা তার চেম্বারে। ডাক্তারের কথা শুনে কান গরম হয়ে গেল শিশিরের বাবার। নিজের মেয়ের এই অবস্থা কেউ মানতে পারে না, তিনিও পারতেছেন না। তখন ডাক্তারের চেম্বারে যেতেই ডাক্তার বলতে লাগে, আপনার মেয়েকে রেপ করা হয়েছে। শুধু রেপ না, নানাভাবে শারীরিক টর্চারও করা হয়েছে। তার শরীরে সিগারেট দিয়ে পোড়ানোর দাগ আছে। তার সাথে মোম গলে ফালানো হয়েছে আপনার মেয়ের শরীরে। ওর অবস্থা বেশি ভালো না। সে বাঁচবে কিনা আমরা বলতে পারছি না। সে তার মানসিকভাবে ভেঙে পড়েছে। সেখানেই ফুঁপিয়ে কেঁদে ওঠে শিশিরের বাবা। কোনো বাবা মা চায় না তার মেয়ের এমন অবস্থা হোক। সেদিন তিনি মেয়েকে ঘরে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসা শেষ। তার এখন ভালো পরিবেশ দরকার সেরে ওঠার জন্য, কিন্তু মারিয়ার অবস্থা আরও খারাপ হচ্ছে। এর মাঝে থানায় রাহিন সরকার আর তার বাবার নামে জিডি করতে গেছে কয়েকবার, কিন্তু জিডি তারা লিখছে না। কারণ জিজ্ঞাসা করলে বলছে প্রুফ দিতে, যা তাদের কাছে নেই। হতাশ হয়ে বাড়ি ফেরত আসেন তিনি। সব রাস্তা যখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই একটি আশার আলো দেখতে পায় তারা। সেদিন অনেকে বিন্দু আর মারিয়াকে নিয়ে একটু ঝামেলা পাকিয়েছেন, যদিও ভুলটি আমার। আমি নাম গুলিয়ে ফেলেছিলাম। এখন কথা হচ্ছে মারিয়াকে আর বিন্দুকে। মারিয়া শিশিরের বোন আর বিন্দু শিশিরের বিয়ে করা বউ। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। সেদিনের আশার আলো নিয়ে এসেছিল একটি ফোন কল। শিশিরের বাবার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল সেদিন। শান্তির নিঃশ্বাস ফেলে পুলিশ কেস করে শিশিরের বাবা। এবার পুলিশেরাও কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে সালাম করতে করতে কেসটা লেখে। মারিয়ার স্টেটমেন্ট নিয়ে তারা আরও অবাক হয়। তাদের সাথে আর দুজন জড়িত আছে শুনে। কেস করার ঠিক মুহূর্তের মধ্যে আসামিদের হাজির করে হাজতে ভরা হয়। সব কিছু মুহূর্তেই জাদুর মতো কাজ করে চলছে। কেস এখন আদালত পর্যন্ত আনা হয়েছে। পরশু তার ডেট। দিনগুলো কোনো রকম কেটে গেলেও বিপত্তি ঘটল আগের দিন। তখন শিশিরের মা উঠান ঝাড়ু দিচ্ছিল। হুট করে দুজন মহিলা ফুল বোরকা হাত মোজা পা মোজা পরা বাড়ির ভিতর ঢুকলো। শিশিরের মা তাদের দেখে খুব বিরক্তি প্রকাশ করলেন আর বলতে লাগলেন, কি চাই? মহিলাদের মাঝে একজন মহিলা তার নেকাব তুলে কোনো ভনিতা না করে বলতে লাগে, তোমাগো মতো মানুষগোর কাছে কি আর চাইতে পারি? তয় তোমার ওই ধর্ষিতা মাইয়ার লাগি আমার পোলার বিয়ার প্রস্তাব আনছি। কেউ তো আর বিয়া করব না। শিশিরের মায়ের মাথায় যেন রাগ চেপে বসে। তিনি জবাবে সুরে বলতে লাগে, আমার মেয়েরে আমরা কি করব তা আপনাদের ভাবতে হবে না, আপনারা যেতে পারেন। মহিলারা যেন খেপে গিয়ে বলতে লাগে, তোমাকে কারণে আমার পোলাটা জেলে, না হয় ভুল কইরা ফেলছে। তয় কি আমাগো মতো পরহেজগার ফ্যামিলি গ্রামে আর কয়টা পাইবা? তাও তোমাগো ভাগ্য আমার পোলা বিয়া করতে চায়। শিশিরের মা এবার তেরে গিয়ে বলেন, অনেক শুনেছি আপনাদের কথা। যান, বের হন আমার বাসা থেকে। ছেলেকে বাঁচাবার জন্য এত কাহিনী। ভুলে যাবেন না আপনার ছেলের জন্য আমার মেয়ের এই অবস্থা। আপনারও একটি মেয়ে আছে, আল্লাহ না করুক তার সাথে এমন হলে কি করতেন? গলা টিপ্পা মাইরা ফেলাইতাম? অমন মেয়ে ঘরে তুলতাম নাকি জীবনে? আপনারা পারতেন
তা আমার জানা আছে। নিজে এক নারী হয়ে অন্য নারীর পীড়ন বুঝতে পারেন না, সে যে কেমন মহিলা তা আমার জানা আছে। বের হন আমার বাড়ি থেকে, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করব আপনাদের। মহিলাটি পান মুখে পুরে বলতে লাগে, কামটা ভালো করলা না, এরপর যা হইব আমাগো আর দুষতে পারবা না। চলে গেলেন তারা। শিশিরের মা সেখানেই কাঁদতে লাগলেন। সেদিনই বিকেলের দিক। আসামিদের পরিবারের আরও কিছু লোকজন আসে টাকার অফার করে কেস তোলার জন্য, কিন্তু রাজি হয় না তারা। দেখতে দেখতে কেসের দিন এসে যায়। সেদিন হাজির হয় সব প্রুফ নিয়ে রুহুল। তিনি বড় অ্যাডভোকেট, তার সাথে বাল্যকালের বন্ধু শিশিরের বাবার। তার সাহায্য এত দূরে গিয়েছে তারা। সব প্রুফ জমা দেওয়া হয়। এ দল আর ও দল অনেক বিতর্কিত হয়। তার মাঝে মারিয়ার তলপেটে খুব পীড়ন অনুভব হয়, যা একদিনে অনেকবার হয়েছে। মারিয়া সেখানেই কান্না করতে থাকে। তাই রায় জানাবে কাল বলে শেষ করে দেয় সেদিনের মতো। মারিয়াকে হাসপাতাল থেকে দেখিয়ে বাসায় আনা হয়। আর রুহুল নিজেও এসেছে তাদের বাসায়, খালি হাতে এসেছে বলে। তিনি শিশিরকে নিয়ে বের হয়ে যান বাজারের দিক। আজ বাজারের দিন বলে গ্রামে এতটা মানুষের উপস্থিতি নেই বললেই চলে। বাজার থেকে অনেক কিছু নিয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাদের। এসে দেখে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। ভিতরে কেউ থাকলে এতক্ষণে পুড়ে ছাই। ছোট শিশির দৌড়ে ভিতরে যেতে নেয়, তখনই রুহুল আটকায় তাকে। শিশির কান্না করতে করতে সেখানে যেতে চায় বারবার। নিজের বাবা মা বোনকে এভাবে আগুনে পুড়ে যেতে দেখে সইতে পারছে না শিশির। চিৎকার করে কেঁদে যাচ্ছে সে। চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা সইতে পারেনি ছোট শিশির। জ্ঞান হারায় সে। তখনই কিছু লোক দৌড়ে বাড়ির পিছন থেকে আসে। তা দেখে রুহুল শিশিরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তাকে তার সাথে ঢাকা নিয়ে আসে। জ্ঞান ফেরার পর থেকে শিশির আর কাঁদেনি, কেমন শক্ত হয়ে যায়। রুহুলের ছেলে ছিল রাহুল, শিশিরের সমবয়সী। রুহুলের বউ শিশিরকে আপন করে নেয়। বড় হয়ে ওঠে তাদের কাছে শিশির। অতীত শেষ। হঠাৎ কলিং বেল বাজাতে হুঁশে ফিরে শিশির। সে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছিল। গেট খুলতে পেপার বিল, বুঝতেই পেরেছে দারোয়ান দিয়ে গেছে। পেপার হাতে নিয়ে সোফায় বসলো। পেপার খুলতেই একটি হেডলাইন দেখে ঠোঁটের কোণে হাসির রেখা চওড়া হয়ে ওঠে, যেখানে বড় বড় করে লেখা, রাহিন সরকারের বোন তার নাগরের সাথে পালিয়েছে। যে নিজের বোনকে সামলাতে না পারে সে এই দেশকে কিভাবে সামলাবে। এমন আরও অনেক কথা লেখা আছে। আসলে এই রাজনৈতিক জায়গাটাই এমনই, যেখানে নেতাদের হাসি কাশি দিলেও ছাড়ে না। আর তো বোন পালিয়েছে। আজ শিশির খুব খুশি। সব মিলিয়ে কত হেনস্তা না করেছে বিন্দুর ভাইকে। শিশির পেপার রেখে নিজের রুমের দিকে পা বাড়ায়। বিন্দু এখনো ঘুমোচ্ছে। ঘুমাবেই না কেন? সারা রাত কেঁদে কেটে কাটিয়েছে। সকালের দিকটা তার চোখটা লেগেছে। বিন্দুর ঘুমটি যেন শিশিরের পছন্দ হচ্ছে না। কিভাবে সে চিন্তামুক্ত হয়ে ঘুমাচ্ছে। শিশির কতক্ষণ মাথার চুল টেনে এদিক ওদিক তাকালো। তখন তার চোখ গেল বিন্দুর শরীরের দিকে। কাপড় ঠিক নেই, তার পেট থেকে কামিজটা সরে গেছে। শিশিরের হঠাৎ তার বোন মারিয়ার কথা মনে পড়ে। সাথে সাথে চোখ মুখ শক্ত করে পাশে থাকা জ্বলন্ত মোম এনে বিন্দুর পেটের কাছে হেলে ধরে। জ্বলন্ত মোম গলে গলে বিন্দুর পেটে ফোঁটা ফোঁটা পড়তেই বিন্দু চিৎকার করে উঠে বসে। বিন্দু শিশিরের দিক তাকিয়ে দেখে শিশির জ্বলন্ত মোমবাতি নিয়ে দাঁড়িয়ে হাসছে। বিন্দুর পেটে জ্বালা করছে খুব। বিন্দু চিল্লিয়ে বলে ওঠে, আপনি মানুষ? এমন করলেন কেন? কি করেছি আমি? শিশির মোমটা তার জায়গায় রেখে বিন্দুর গালে চেপে ধরে বলতে লাগে, কি করিসনি সেটা বল। তোরা আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছিস, আর এখন আরাম করে ঘুমাচ্ছিস। তা কেমনে হতে দিই বল। মুখটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগে, কাউকে ছাড়বো না আমি। বিন্দুর মুখের উপর আঙ্গুল তুলে বলতে লাগে, মাইন্ড ইট। চলে যায় শিশির। বিন্দু আবার কাঁদতে লাগে বসে। আয়নার সামনে একটি তয়লা পিছিয়ে দাঁড়িয়ে নিজের শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ঝিনুক। আর ভাবছে, কি নেই আমার, উল্টো সবার থেকে দেখতে অনেক আকর্ষণীয় আমি। যে কোনো সুদর্শন ছেলে আমার সাথে বেডে যেতে চায়, একবার না শতবার। কিন্তু শিশির ওর আমার প্রতি কোনো টানই নেই। কেন? আমি তো ওকে সেদিন অনেক খুশি করেছিলাম। তাহলে কেন সে আমায় চায় না? তোয়ালাটা খুলে ফেলে দেয় ঝিনুক। আর বলতে লাগে, এই দেহে যে স্পর্শ তুমি করেছো, আমি যে ভুলতে পারছি না। আর তোমাকেও ভুলতে দেব না। আমি তোমাকে আমার করে ছাড়বো। সকাল থেকে শিশিরের কোনো নামগন্ধ পাচ্ছে না বিন্দু। তাই ধীরে ধীরে নিচে নেমে আসে সে।
সদর দরজা খোলা, তার উপর নিচে কেউ নেই। যেই না ছুটে বের হতে নেবে অমনি হাতে হ্যাঁচকা টান খায় বিন্দু। পিছনের দিক ফিরে মানুষটিকে দেখে ভয়ে কেঁপে ওঠে সে, আর বলতে লাগে, আপনি? কোথায় যাওয়া হচ্ছিল বিন্দু? হাত ছাড়াতে ছাড়াতে বলতে লাগে বিন্দু, প্লিজ আমাকে যেতে দিন। কি করেছি আমি আপনার? শিশির বাঁকা হেসে বলতে লাগে, এত সহজে না বেবি। মুহূর্তেই মুখের ভাব পাল্টে দাঁতে দাঁত চেপে বলতে লাগে, আর তোমার এত সাহস হলো কেমনে আমার কাছ থেকে পালানোর? তুমি কি ভুলে গেছো তুমি আমার বিয়ে করা স্ত্রী? স্ত্রী কথাটা শুনে মেজাজ বিগড়ে যায় বিন্দুর। বিন্দু চিল্লিয়ে বলে ওঠে, কিসের স্ত্রী? হুম, আমি এই বিয়ে মানি না। আমি থাকবো না আপনার সাথে। আজ নয়তো কাল আপনার মতো কাফেরের থেকে অনেক দূরে চলে যাব। দরকার হলে আপনাকে খুন করে ফেলবো আমি। শিশিরের কাছে এটা জোকস মনে হলো। বিন্দুর হাত ছেড়ে হো হো করে হাসতে লাগলো। তার হাসি পুরো বাড়ি গুঞ্জন সৃষ্টি হলো। বিন্দুর যেন ভয় জেঁকে বসলো। বসারই কথা, কাল থেকে এখন পর্যন্ত কত কি না তার সাথে করেছে। আর এখন তো পালাতে চেয়েছিল। এখন না জানি কোন পেইন দিয়ে বসে। ভয়ে দুই একবার শুকনো ঢোক গিলে বিন্দু। তারপর ধীরে ধীরে নরম সুরে বলে ওঠে, কি চান আপনি? আমার কাছে এমন কেন করছেন? আমি তো কিছু করিনি আপনার। দেখুন, আমার বাবা ভাইয়ের মান সম্মানের বিষয়। প্লিজ যেতে দিন। তার উপর কদিন বাদে আমার বিয়ে। আমি ফিরে না গেলে অনেক বাজে অবস্থায় পড়বে। প্লিজ। শেষে দু হাত বেঁধে খুব মনোযোগ হয়ে কথাগুলো শুনলো। তাকে এমন শান্ত দেখে বিন্দু আবার বলতে লাগে, দেখুন, আজ আমার জায়গায় আপনার বোন থাকলে আপনার কেমন লাগতো বলেন? প্লিজ একটু বুঝতে ট্রাই করেন। বিন্দুর এই কথায় শিশির বাঁকা হাসল। সেই হাসির রেখা মুখে রেখেই বলতে লাগে, খুব ভালোবাসো বিন্দু তোমার ভাইকে? আচ্ছা, তোমার ভাই বাবা তারা কি তোমায় এতই ভালোবাসে? বিন্দু এবার চুপ করে গেল। বিন্দুকে চুপ করে থাকতে দেখে শিশির একটু শব্দ করে হেসে দিল। তারপর পাশের সোফায় শটান করে বসে পড়ল, পায়ের উপর পা তুলে। কিন্তু নজর এখনো নিচের দিক তাকিয়ে দুহাত মুচড়ানো বিন্দুর দিক। বিন্দু খুব টেনশনে পড়লে দুহাত এভাবে মুচড়ায়। শিশির সেদিক নজর রেখে বলতে লাগে, আমার থেকে পালানো সে দুঃসাহস তুমি করেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু তার আগে তোমার মন থেকে কিছুটা ভ্রম দূর করতে হবে। বিন্দু মাথা তুলে তাকায় আর এক ভ্রু কুঁচকে বলতে লাগে, ভ্রম? হুম, ভ্রম। যা তোমার মনে পুষে রেখেছো তোমার বাপ ভাইকে নিয়ে। বিন্দু চট করে বলে ওঠে, কি বলতে চাইছেন? শিশির এবার উঠে এসে বিন্দুর সাথে ঘেঁষে দাঁড়ায়। তারপর বিন্দুর ডান হাতের বাহু চেপে ধরে উপরে নিয়ে যেতে থাকে। আর বিন্দু এদিকে ব্যথায় চিল্লিয়ে বলে ওঠে, প্লিজ আমার বাহু ছাড়েন, ব্যথা করছে। ব্যথায় দু চোখে পানি চলে আসে তার। শিশির এবার তার রুমে এসে ঝাটকা মেরে ফেলে দেয় বিন্দুকে। বিন্দু নিচে পড়ে যায়। তখন শিশির বিন্দুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগে, বিন্দু, তুই খুব বোকা রে, সেই ছোট থেকেই। কেন এত অবহেলার পরেও চিনতে পারিস না তোর বাপ ভাইকে? বিন্দু শিশিরের কথায় চমকে যায় আর বলতে লাগে, ছোট থেকে মানে? আপনি কি আমাকে চিনতেন আগে থেকে? কে আপনি? বিন্দুর প্রশ্নে শিশির হাসলো, যেটা কোনো সুখের হাসি না, চাপা কষ্টের হাসি। যা বিন্দু খুব করে বুঝতে পারছে। কেন জানি বিন্দুরও এই হাসিতে কষ্ট লাগলো। কেনই বা এই ব্যক্তিটিকে দেখে তার পরিচিত মনে হচ্ছে। আর কেনই বা এই লোকটি তাকে টানছে। তার প্রতিটি বাক্য বিন্দুর বিশ্বাস করতে ইচ্ছা করছে। জানিস বিন্দু, আমাদের সমাজে প্রতিটি মানুষের দুটি রূপ আছে, কারো ভালো, কারো খারাপ। কেউ কেউ তার ভালো দিকটি প্রকাশ করে, কিন্তু সেই ভালো মানুষের আড়ালে খারাপ দিকগুলো লুকায়িত রাখে। আবার কেউ খারাপ দিক বহিঃপ্রকাশ করে যায়, কিন্তু ভিতর থেকে একজন ভালো মানুষটা লুকিয়ে রাখে। তোর বাপ ভাই সেই প্রথমটার মতো। বেচারা বিন্দুর শিশিরের কথায় কিছু বুঝতে পারল না। সে প্রশ্ন চোখে চেয়েই রইল। শিশির আবার হাসলো আর বলল, বিন্দু, তুই সত্যিই বড্ড বোকা। বাপ ভাইদের কথা রাখতে তোর নিজের লাইফটাই শেষ করে দিতি রে। বিন্দু এবার বলে উঠল, কি বলতে চাইছেন? আর এত পেঁচাচ্ছেন কেন? সোজাসুজি বলেন, যা বলার। শিশির আবার বিন্দুর কাছে এগিয়ে গেল। মাটি থেকে বিন্দুকে তুলে আরামসে বিছানায় বসালো। তার পাশে সেও বসলো। বিন্দু সব কিছু বিস্ময়ের চোখে দেখছে। বিন্দুর দু গালে শিশিরের দু হাত রেখে বলতে লাগে, আমি শুধু জুলিয়েটকে বাঁচাতে চাইছি। বিন্দু চমকে শিশিরের দিক তাকায়। জুলিয়েট নামটা শুনে বিন্দুর মনে ধক করে ওঠে। এ যে তার মারিয়া আপুর ডাক ছিল। তাহলে কি উনি? সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি?
শিশির এবার বুঝতে পারে বিন্দু কিছু একটা বুঝতে পেরেছে। সে বিন্দুকে ছেড়ে গটগট করে বের হয়ে যায় রুম থেকে। তখনই বিন্দুও যেতে নেয় পিছু পিছু, কিন্তু পারে না। শিশির রুমের দরজা লাগিয়ে দিয়েছে বাহিরের। বিন্দু এবার কেঁদে দেয়। সে চিৎকার করে বলতে লাগে, শিশির ভাইয়া, প্লিজ দরজা খোলেন, প্লিজ, আমার কথা আপনার সাথে, প্লিজ। শিশির চলে গেছে। বিন্দু দরজার পাশে বসেই কান্না করছে আর ভাবছে, তুমি তোমার ফ্যামিলির সবাই তো পুড়ে গিয়েছিলে, তাহলে? অনেক প্রশ্ন জেঁকে বসেছে তার মনে, কিন্তু উত্তর যার কাছে সে চলে গেছে। কি করবে বিন্দু? কিছু বুঝতে পারছে না। বসে বসে জল ফেলছে শুধু। এদিকে শিশিরাজ আবার পাবে এসেছে ড্রিঙ্ক করতে। পাশেই রাহুল বসে, হাতে তার ফোন, যা বারবার চেক করছে। বোঝাই যাচ্ছে কারো ফোনে ওয়েটিং করছে সে। তখনই ফোনের রিংটোন বেজে উঠল। সাথে সাথে রিসিভ করলো। ওপাশ থেকে কিছু শুনে মুখে একটা চওড়া হাসি দিয়ে বলতে লাগে, গুড জব, তোমার সম্মাননা তুমি পেয়ে যাবে। রাহুলের কথায় শিশির রাহুলের দিক তাকায়। রাহুল বলে ওঠে, ডান। শিশিরের মুখে রহস্যময় হাসি। রাহুল তখনই বলে ওঠে, আমাদের এবার যাওয়া উচিত। শিশির মাথা নেড়ে সায় দেয়। গভীর ঘুমে আচ্ছন্ন বিন্দু, কিন্তু চোখের কোণে এখন ফোঁটা ফোঁটা জল জমে আছে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল সে। শিশির সেই কখন থেকে ঘুমন্ত বিন্দুকে দেখে যাচ্ছে আর ভেবে যাচ্ছে, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি বিন্দু, আর না, এবার তোমাকে আপন করে নেব। তুমি হয়তো ভাববে আমি কেন এভাবে তোমাকে বিয়ে করেছি। ভাবারই কথা। ঘুমন্ত বিন্দুর মুখের উপর এক হাত দিয়ে আদর করতে লাগলো শিশির, আর বলতে লাগলো, তোকে সেই ছোট থেকে ভালোবাসি রে বিন্দু, খুব। তোকে সবসময় খুশি রাখতে চাইতাম, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গেল। আমি চাইনি এক নরক থেকে অন্য নরকে তুই যা। তোর ভাই যে তোর বিয়ে এমন একজনের সাথে ঠিক করেছে যে তোকে বিয়ে করে নিয়ে বেঁচে দিত। তুই বল, আমি তা জেনে শুনে কিভাবে ওদের কাছে ফেলে রাখতাম? আমি তো চাই আমার ছোট বিন্দু সুখে থাক। শিশিরের চোখের কোণে জল এসে জমা হয়। চোখের কোণের জল মুছে বিন্দু থেকে উঠে যেতে নেয়, কিন্তু পারে না। ঘুমের ঘরে বিন্দু শিশিরের হাত ধরে তার মাথার নিচে গুজে নেয়। শিশির হেসে দেয় আর তার বিন্দুর কপালে গভীর চুম্বন এঁকে দেয় এবং তার পাশ ঘেঁষে বিন্দুর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আজ যেন খুব শান্তি লাগছে বিন্দুর বুকে মাথা রেখে। শিশির ক্লান্ত থাকায় ঘুমিয়ে যায় তাড়াতাড়ি। তখনই চোখ খুলে বিন্দু। শিশিরের স্পর্শে তখন ঘুম ভেঙে গিয়েছিল তার, কিন্তু তা বুঝতে দেয়নি বিন্দু। বুঝলে হয়তো এসব কথা তার অজানাই থাকতো। ছোট থেকেই বাপ ভাইকে ভালোবাসলেও তাদের কাছে অবহেলা ছাড়া কিছুই পায়নি সে। কিন্তু এই একটি ব্যক্তি সেই ছোট থেকেই তাকে আগলে রেখেছে, তার ছোট ছোট আবদার পূরণ করে গেছে। এসব ভাবতেই বিন্দুর মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা। শিশিরের সাথে হাতে হাত ধরে স্কুলে যাওয়া, পুকুর পাড়ে বসে বসে আড্ডা দেওয়া, ছোটবেলার কথা মনে পড়তেই হেসে দেয়। তারপর শিশিরকে জড়িয়ে ধরে ঘুমের সাগরে ডুব দেয়। পর্দার আড়াল দিয়ে এক ফোঁটা রোদ এসে পড়ে শিশিরের চোখে। শিশির ঘুমের মাঝেই চোখ কুঁচকে যাচ্ছে বারবার। বিন্দু মাত্রই গোসল সেরে রুমে আসে। শিশিরের চোখের উপর রোদ পড়াতে চোখ কুঁচকে থাকতে দেখে তার সামনে যায়। রোদ আড়াল করে তার সামনে দাঁড়ায়। শিশির তখন চোখ মুখের ভাঁজ ঠিক করে ফেলে। বিন্দুর তা দেখে মাথায় দুষ্ট বুদ্ধি কাজ করে। সে সরে যায় শিশিরের সামনে থেকে, আবার কুঁচকে নেয় মুখ চোখ, আবার সামনে গিয়ে দাঁড়ায়। এমন করে বিন্দু মুচকি হাসতে লাগে। আজ অনেকদিন পর তার শিশির ভাইয়ের সাথে দুষ্টুমি করার সুযোগ পেয়েছে। তা হাতছাড়া করতে চায় না সে। এক পর্যায়ে শিশির নড়ে চড়ে ওঠে। তা দেখে বিন্দু দৌড় দিতে নেয়। তখনই খপ করে ধরে ফেলে শিশির তার হাত আর টান দিয়ে বেডে ফেলে দেয়। হঠাৎ এমন চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে শিশিরের দিক। শিশির বিন্দুকে বিছানার সাথে চেপে ধরে বলতে লাগে, আমার ঘুম হারাম করে এখন পালানো হচ্ছে না? বিন্দু শুকনো ঢোক গিলে বলতে লাগে, আমি কিছু করিনি। শিশির এবার তার বাম হাতের এক আঙ্গুল দিয়ে কপাল থেকে গলা পর্যন্ত স্লাইড করতে লাগলো। এমন করাতে বিন্দুর শরীরে শিহরণ দিয়ে উঠল। বিন্দু চোখ খিচে বন্ধ করে ফেলল। বিন্দুর ঠোঁট কেঁপে যাচ্ছে বারবার। তা দেখে শিশির কন্ট্রোলেস হতে লাগলো। সাথে সাথে বিন্দুর নরম ওষ্ঠদ্বয়গুলো শিশিরের ওষ্ঠদ্বয় আবদ্ধ করে নিল। হঠাৎ এমন হওয়াতে চোখ মেলে তাকায় বিন্দু। শিশিরও তাকিয়ে বিন্দুর চোখের দিক। ধীরে ধীরে দুজনেই আয়সে চোখ বন্ধ করে নেয়। শিশিরের সাথে তাল মিলিয়ে বিন্দুও চুমু খেতে থাকে। হঠাৎ করেই শিশিরের কিছু মনে পড়ে যায়। ঝাটকা মেরে সরিয়ে দেয়। তারপর উঠে চলে যায় ওয়াশরুমের দিক।
এদিকে শিশিরের এমন করায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় শিশিরের যাওয়ার দিক। তারপর দীর্ঘ শ্বাস ফেলে নিচে নেমে যায়। শিশির ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়। রুমে বিন্দুকে না পেয়ে চারপাশ দেখতে লাগে। না, নেই। না পেয়ে ডাকতে লাগে জোরে। না, কোনো সাড়া নেই বিন্দুর। দৌড়ে নিচে চলে আসে শিশির। এসে দেখে বিন্দু রান্নাঘরে টেবিলের দিকে ঝুঁকে কি জানি করছে। শিশির সেদিকে যেতে নেবে, তখনই ডাক পড়ে রাহুলের। শিশির আর রান্নাঘরে না গিয়ে চলে যায় রাহুলের দিক। দেখ দোস্ত, আজকে হেডলাইন, তুহিন শেখ নিজ গৃহে আত্মহত্যা, বলেই হাসতে লাগলো। শিশিরের ঠোঁটেও বাঁকা হাসি। আজ 2 নম্বর শত্রুকেও কাঁপন পরাতে পেরেছে সে। এখন শুধু বাকি রাহিন। 1 বছর পর ফজরের আজানের মধুর ধ্বনি চারপাশটায়। আজানের শব্দে ঘুম ভেঙে যায় মাটিতে। মাদুরের শায়িতা বিন্দুর। এই 1 বছর মাদুর হয়েছে তার শয্যাসঙ্গী। ঘরে নরম তুলতুলে বিছানা থাকতেও সে এখানেই ঘুমোয়। ঘুমোবেই না কেন? শিশিরও তো এই 1 বছর এভাবে থেকেছে। নামাজ পড়ার জন্য উঠে বসে বিন্দু। মাদুরটি ভাঁজ করে পাশের দেয়ালে রেখে দেয়। তারপর অজু করতে চলে যায়। আজ বিন্দু অনেক খুশি। আজ এই 1 বছরের বনবাসের অবসান ঘটতে চলেছে। চট জলদি বাথরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে হাত পা মুছে ভালো করে উনাটা গায়ে চেপে নিল। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায় বিন্দু। চারপাশটা তখন অন্ধকার, শুধু আশেপাশ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ফজরের নামাজ শেষ। আরও 2 রাকাত শুকরিয়ানা নামাজও পড়ে নিল সে। তারপর কন্দনরত হয়ে মোনাজাতও করে নেয় সে। আজ আল্লাহর কাছে হাজারটা শুকরিয়া জানিয়ে উঠে পড়ে সে। হালকা ভোরের আভাস দেখা যাচ্ছে। পূর্ব দিক হালকা সোনালি আলো উকি দিচ্ছে। চারপাশটার অন্ধকার দূর করে দিচ্ছে ধীরে ধীরে। যেমনটি বিন্দুরও আজ তার জীবনের বিগত 1 বছরের অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর দেখা মিলতে যাচ্ছে। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে ভেবে যাচ্ছে বিন্দু। কিছু একটা মনে হতেই বিন্দু ছুট লাগায় রান্নাঘরের দিক। আজ নিজ হাতে সব করবে সে। রান্নার সব আইটেম করবে তার শিশিরের পছন্দের। রান্না করা প্রায় শেষের দিকেই। আজ বিন্দু তার শিশিরকে পেট পুরে খাওয়াবে। তার জন্য আজ মন পছন্দ আইটেমের একটিও বাদ রাখেনি। যেমন চেপা ভর্তা, মাংসের শুটকি, করলা দিয়ে বড় মাছ, ধনেপাতা দিয়ে মাছের ডাল আর বুটের হালুয়া। কাজ শেষে হাত মুছতে মুছতে রুমে আসে বিন্দু। ঘড়ির দিকে তাকিয়ে আছে সে। সময় যেন আজ কাটছেই না। আর যেন তর সইছে না তার। খাটের পাশে গিয়ে চুপটি করে বসে পড়ে বিন্দু। খাটের পাশের সেন্টার টেবিলে একটি ছবি হাতে নিয়ে শাড়ির কোনা দিয়ে মুছে বলতে লাগে, আর কত অপেক্ষা করব? এই অপেক্ষা আমাকে যে কুরে কুরে খাচ্ছে। জলদি চলে আসেন না। দেখছেন কি হাল হয়েছে তার। এতটা পেইন কেন দেন? কাঁদতে লাগে বিন্দু। প্লিজ তাড়াতাড়ি আসেন, প্লিজ। কাঁদতে লাগলো বিন্দু। আর ডুব দিল সেই বছরখানেক আগের তাদের বিচ্ছেদের দিনগুলিতে। 1 বছর আগে রাহিনার তার বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। তাদের সামনে সেন্টার টেবিলে রাখা কিছু ছবি। বিন্দুর আর শিশিরের বিয়ের, সাথে একটি খাম যেখানে আছে ফটোকপি করা একটি কাবিননামা, যা দেখে রাহিনের মা বারবার ফিট হচ্ছে। রাহিনের বউ তার মাথায় পানি ঢালছে বারবার। আমি জানতাম এই মেয়েটার জন্য নাক কাটবে আমাদের, আর তাই হলো। বাবা, এখন এসব বলে লাভ নাই। যা করার আমাদের করতে হবে। আর কি করব? আর এই শিশির কেমনে বাঁচলো? আমরা তো ওরে সহ। এই পুচকে পোলা শুরু থেকে আমারে জ্বালাইছে। এবার আর ছাড়মু না। শোন বাপ, আমাগোর সাথে যারা জড়িত তারা অলরেডি মইরা গেছে। আমার তো সন্দেহ অগো এই পুচকে পোলাই মারছে। চিন্তিত হয়ে পড়েছেন তারা। তারপর কাউকে কল করে রাহিন। আমি বলছি। ওরা এখন কই? 8 ঘন্টার মাঝে আমার সব খবর চাই। কেটে দিল ফোন। দোস্ত, এগুলো করাটা কি ঠিক? ঠিক। এখন ওরাই আমাদের কাছে ধরা দেবে। আমি শুধু নিজ হাতে রাহিনকে মারতে চাই। আমি তোর সাথে আছি শিশির, তুই আছিস, তাই এত দূরে গিয়েছি। তোকে যে কি বলে ধন্যবাদ দেব। ছোট করছিস আমায়। তুই ভুলে যাচ্ছিস ভাই হোস আমার। জড়িয়ে ধরে রাহুলকে শিশির। তখনই ডাক পড়ে জোজোর, ভাইয়া আসুন, নাস্তা রেডি। শিশির আর রাহুল দুজনেই খাবার টেবিলে আসে। বিন্দু আজও শিশিরের পছন্দ মতো খাবার বানিয়েছে। পছন্দের খাবারগুলো চোখের সামনে পুরনো স্মৃতি মনে হতে থাকে তার। এই খাবারগুলো তার মা বোন খুব মজা করে রান্না করত। আর তাদের হাতে খুব আয়েশ করে খেতে বসতো শিশির।
শিশিরের চোখে মুখে বিষণ্ণতা ফুটে ওঠে, যা বিন্দুর চোখে এড়ালো না। বিন্দু এসে শিশিরের কাঁধে হাত রেখে বসালো। আজ বিন্দুরও কষ্ট লাগছে, তার ফ্যামিলির জন্যই আজ শিশির এত দূরে। শিশির চেয়ার টেনে খেতে বসলো, সাথে রাহুলও। ভাত বেড়ে দিতে লাগে বিন্দু। শিশির আর রাহুল মাত্রই ভাতটা মুখে দিল, তখনই ফোনটা বেজে ওঠে। আমাদের সমাজে একটি প্রচলন আছে, বারাবাত নাকি রেখে যেতে নেই। আজকের সমাজের মানুষ মানে না, বিন্দুও ঠিক তাই। তারপরেও কেন জানি শিশির রাহুলকে এভাবে ভাত রেখে চলে যাওয়াতে বিন্দুর মনে খসখস করতে লাগে। সে বুঝতেই পারছে না এমন কেন হলো। কি এমন কল আসলো যে দুজনই বের হয়ে গেল। আজ শিশিরের সাথে থাকছে 1 মাস হলো। এই 1 মাসে শিশির এমনটি কখনো করেনি। সে খাবার অপচয়কারী মানুষদের যেন পছন্দ করে না, তেমনি নিজেও করে না। তখন ভাত মাখিয়ে একনলা মুখে দেবে, তখনই ফোন আসে শিশিরের ফোনে। ফোনটি রিসিভ করতেই সাথে সাথে রং পাল্টে যায় তার মুখের। সাথে সাথে বলে ওঠে, আসছি। পাশে থাকা রাহুল কেবল হাত ভাতের একনলা মুখে পুরেছিল। শিশিরকে এমনভাবে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? শিশির হাত ধুতে ধুতে বলে ওঠে, এখনই যেতে হবে ফ্যাক্টরিতে, মারামারি লেগেছে। আমি যাচ্ছি, তুই ভাত খেয়ে আয়। রাহুল সাথে সাথে ওঠে, হাত ধুয়ে বলতে লাগে, না, আমিও যাব, চল। আর কথা না বাড়িয়ে বের হতে নেয় তারা। তখনই বিন্দু তরকারির বাটি নিয়ে খাবার টেবিলে আসে, দেখে তারা চলে যাচ্ছে। তখন পিছন থেকে বিন্দু বলতে লাগে, ভাতটা শেষ করে যান, কোথায় যাচ্ছেন আপনারা? কোনো জবাব পায়নি আর। তখন থেকে খসখস করছে তার মন। ফ্যাক্টরিতে এসে কাউকে দেখতে পায় না তারা, অথচ কলটি ফ্যাক্টরিতে লাগানো। টেলিফোন বুথ থেকে কল এসেছে। তার উপর এ সময় সব গেল কই, কিছু মাথায় আসছে না তাদের। তখনই পিছন থেকে রাহুলের আওয়াজ শোনা গেল। তাৎক্ষণিক পিছনে ফিরে মাটিতে লুটিয়ে পড়তে দেখে রাহুলকে। রাহুলের সাদা শার্ট লাল হয়ে গেছে মুহূর্তে। হঠাৎ এমন হওয়াতে স্তব্ধ হয়ে যায় শিশির। চোখের সামনে প্রিয় বন্ধুকে ধাপড়াতে দেখে আর সামলাতে পারছে না নিজেকে। অশ্রুসিক্ত নয়নে চিৎকার করে ডাকছে, কিন্তু কাউকে পাচ্ছে না। লাস্ট পর্যন্ত নিজেই গাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। হাত পা কাঁপছে শিশিরের। আজ দ্বিতীয়বার তাকে সেই কাছের মানুষদের হারানোর পেইন কেমন বুঝতে অনুভব করতে হচ্ছে। কেনই বা এত পেইন তার জীবনে? রাহুলকে ওটিতে নেওয়া হয়েছে। পৃথিবীতে শিশিরের যেমন কেউ নেই, তেমনি বাপ মা মারা যাওয়ায় রাহুলেরও কেউ নেই। দুজন দুজনকে আঁকড়ে বেঁচেছে। আর আজ তার বন্ধু, তার ভাই এই পেইন সহ্য করছে। ওটির সামনেই হাঁটু গেড়ে বসে কাঁদছে শিশির। তখন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে পড়ে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে, দাঁতে দাঁত চেপে বের হয়ে যায়। আর বিড়বিড় করে বলতে লাগে, সব কটাকে আজ শেষ করে দেব, আজ কাউকে ছাড়বো না। রাতের গভীরতা বৃদ্ধি পাচ্ছে, সাথে বিন্দুর চিন্তাও। তখনই জায়নামাজে বসে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতে থাকে। আজ যে তার মন ভালো নেই। এ কদিনে শিশির এত রাত করেনি, সব সময় টাইমলি ঘরে ফিরেছে। সালাত আদায় করত, বাজে সব নেশা ছেড়েছিল। এমনকি রাতের সালাত দুজনে আদায় করত। তাহলে এমন কি হলো যে শিশিরের আজ কোনো খবর নেই? সাথে রাহুলেরও। এই ছেলেটা যে বিন্দুকে ভাইয়ের মতো আদর করত। বিন্দুর কথায় এ বাড়িতেই থাকতো রাহুল। দিনগুলো তো ভালো কাটছিল, তাহলে কেন এসব হচ্ছে? প্রশ্নের উত্তর একটাও নেই তার কাছে। পুলিশের সামনে বসে আছে শিশির, সারা শরীরে রক্তমাখা, চুলগুলো এলোমেলো, হাতে থাকা ছুরিটি এগিয়ে দিয়ে সব বলতে থাকে, আমি মাত্র খুন করে এসেছি দুটো, তার আগেও করেছি অনেকগুলো। একটি পেন ড্রাইভ এগিয়ে দেয়, আবার বলতে লাগে, এখানে সকল তথ্য আছে, আপনি আমাকে এখন জেলে নিতে পারেন। পুলিশটি যেন থওয়া হয়ে গেছে। তিনিও জানেন যাদের শিশির মেরেছে এরা কতটা খারাপ ছিল। তাদের ধরার সামর্থ্য তাদের নেই। পুলিশের লোকটি অনেক খুশি হয়, তাই শিশিরকে ছেড়ে দিতে চায়, কিন্তু তাতে শিশির রাজি না। বাধ্য হয়েই জেলে ঢুকাতে হয় শিশিরকে। এভাবে কেটে যায় কয়েক মাস। সেদিনের পর থেকে শিশিরের জেল হয় 1 বছরের। আরও বাড়তো, কিন্তু পুলিশেরা তা করতে দেয়নি। তারা অনেক সাপোর্ট করেছে শিশিরকে। এদিকে রাহুলও সুস্থ, কিন্তু শিশিরের জন্য মন অনেক খারাপ। শিশিরের সাথে রাহুলও জড়িত, তাহলে সব কিছু থেকে কেন তাকে বিরত রাখলো? বিন্দু বাপ ভাইয়ের জন্য শোকে থাকলেও তার বাপ ভাইয়ের কৃতকর্ম শোনার পর এক ফোঁটা কাঁদেনি। কাঁদবেই বা কেন? তাদের জন্য কত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, কত মেয়েরা তার সম্মান হারিয়েছে। তাই সে খুশি, তাদের আল্লাহ বিচার করেছে। বিন্দু এতেও খুশি, তার শিশির নিজের ভুল বুঝতে পেরেছে। শিশির জেলে যেভাবে ছিল
বিন্দুও ঠিক তেমনভাবে থাকার ট্রাই করেছে। যেমন শিশির ওখানে মাটিতে ঘুমাতো, বিন্দুও তাই করতো। শিশির সেখানে দুমুঠো চাল, ভাত, কাঁচামরিচ, শক্ত রুটি এসব খেত, বিন্দুও তাই। দুজনে এক প্রকার বনবাসের মতো কাটিয়েছে। 1 বছরে শিশিরের জন্য ভালোবাসা বেড়েই চলেছে তার। শিশিরের স্পর্শগুলো মিস করেছে। বাসার কলিং বেল বাজতেই দৌড়ে নিচে নেমে আসে বিন্দু। রাহুলের সাথে শিশিরকে দেখে আর সইতে পারে না সে, দৌড়ে ঝাপটে ধরে তাকে। শিশিরও তাই, জড়িয়ে ধরে শক্ত করে। আর কাঁদতে থাকে দুজন। আজ যেন অপেক্ষার দিন শেষ হলো। জোজো আর রাহুলও কেঁদে দিল তাদের এভাবে কাঁদতে দেখে। ঘড়ির কাঁটা টিং টিং করে বেজে জানান দিচ্ছে 12টা বেজে গেছে। কিন্তু বারান্দার ফ্লোরে বসে থাকা দাম্পত্যের যেন সেই খেয়াল নেই। দূর আকাশের মিটিমিটি তারাগুলো দেখতে ব্যস্ত তারা। তার সাথে নানা গল্প মেতে। শিশির দেওয়াল ঘেঁষে বসে, তার কোলে বিন্দু। বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শিশির। কথার এক পর্যায়ে বিন্দুকে পিছন থেকে জড়িয়ে ধরে শিশির। সাথে সাথে কেঁপে ওঠে বিন্দু। আর শিশির বলতে লাগে, তোর সাথে অনেক অন্যায় করেছি বিন্দু, আমাকে মাফ করে দিস। 1 বছরে তোকে অনেক মনে করেছি। কতবার এমন হয়েছে, ছুটে আসতে চেয়েছি, কিন্তু পারিনি। শিশিরের কথার মাঝে বিন্দু তার ঘাড়ে ভেজা অনুভব করলো। বুঝতে বাকি নেই, শিশির কাঁদছে। বিন্দুর চোখ টলটল করছে। শিশির বলতে লাগে, আমার লাইফে যতটা পেইন আমি সহ্য করেছি তা আমি বাচ্চাদের করতে দেব না। তাদের অনেক হ্যাপি রাখবো, একটা হ্যাপি ফ্যামিলি বানাবো। পাশে থাকবি তো আমার? বিন্দু মাথা নাড়ায়। শিশির হেসে দেয় আর উঠে দাঁড়ায়। তা দেখে বিন্দু তার দিকে তাকায়। বিন্দু কিছু বলতে নিবে তার আগেই শিশুর বিন্দুকে কোলে তুলে নেয় আর ঘরের দিকে পা বাড়ায়। সকল মান অভিমান পেইন ভুলে নতুন জীবন শুরু করতে পা বাড়ায়। জীবন তো এমনি হাসি কান্না মিলে। আমাদের জীবনটা একটা কাহিনীর মতো। আমাদের জীবনে সুখ আসে তেমন দুঃখ, তেমনি প্রতিটি মানুষের জীবন ভুল ভ্রান্তিও হয়। তাই বলে এই নয় তাদের আমরা ভুলে যাব। আমাদের সবার দরকার নিজেদের ভুল শোধরাবার, তার সাথে যারা ভুল করে তাদের একটা সুযোগ দেওয়ার। পৃথিবীতে আমাদের সবার মনেই পেইন আছে, ছোট বড়। তাদের জয় করা উচিত, নাকি ভাগ্য ভেবে ছেড়ে দেওয়া? তাহলে আপনার থেকে বোকা আর কেউ নেই। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।